আজকে আমরা প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার টার্মিনাল যে বেনিফিট সেটা নিয়ে একটু আলোচনা করবো। এই টপিকসটা নর্মালি আমাদের লেবার লতে যতগুলো টপিকস আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হলো ম্যাটারনিটি বেনিফিট, তারপরে হলো প্রভিডেন্ট ফান্ডগুলো। তো এই প্রভিডেন্ট ফান্ডগুলোকে অবশ্যই বুঝে নর্মালি মাথায় নিয়ে তারপর পড়তে হবে এবং প্রত্যেকটা ইস্যুকে ধরে ধরে পড়া, যেন এখান থেকে কেস বেসড কোনো কোশ্চেন আসলে ইস্যুটা মাথায় চলে আসে ইনস্ট্যান্টলি। তো ফার্স্ট অফ অল হলো প্রভিডেন্ট ফান্ড ক্রিয়েশন। Private sector establishment can create a provident fund to benefit their workers. তাহলে এই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরটাকে ইন্ডিকেট করা হচ্ছে যে প্রাইভেট সেক্টর যদি চায় তাহলে তাদের যে এস্টাবলিশমেন্ট, তাদের যে এন্টিটি অথবা কোম্পানি, সেখানে তারা দে ক্রিয়েট এ প্রভিডেন্ট ফান্ড। এটার পারপাসটা কি হবে? বেনিফিট দেয়ার ওয়ার্কার্সের বেনিফিটের জন্য তারা একটা প্রভিডেন্ট ফান্ড এস্টাবলিশ করতে পারবে। দেন রুলস ফর ফান্ড কনস্টিটিউশন। এই যে ফান্ডটা তারা কনস্টিটিউশন করবে, সেই রুলস গুলা কে তৈরি করবে? দ্য গভর্নমেন্ট ক্যান মেক রুলস। তাহলে এখানে প্রাইভেট সেক্টর বা প্রাইভেট এস্টাবলিশমেন্টে যেই প্রভিডেন্ট ফান্ড গুলা এস্টাবলিশ করা হবে, সেই প্রভিডেন্ট ফান্ড গুলাকে কনস্টিটিউট করার জন্য, ম্যানেজ করার জন্য গভর্নমেন্টস রুলস রেগুলেশন তৈরি করবে। The governments can make rules to guide how this fund should be created and managed. দুটো কথা বলছি। এই যে কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ডটা তৈরি হলো, সেটা কিভাবে ক্রিয়েট হবে, তার কনস্টিটিউশনটা কিভাবে দাঁড় করানো হবে এবং সেটাকে কিভাবে ম্যানেজ করা হবে, এই রুলস রেগুলেশন গুলো তৈরি করে দেবে গভর্নমেন্ট। দেন হলো ট্রাস্টি। এখন এই যে গভর্নমেন্ট ম্যানেজ করবে, নর্মালি তো গভর্নমেন্ট তাদের একটা বডিকে অ্যাপয়েন্ট করবে না, তারা যেটা করবে একটা ট্রাস্টি বোর্ড গঠন করবে। দ্য প্রভিডেন্ট ফান্ড উইল বি ম্যানেজড বাই এ বোর্ড অফ ট্রাস্টি। এই টোটাল প্রভিডেন্ট ফান্ডটাকে ম্যানেজ করা হবে একটা বোর্ড অফ ট্রাস্টির মাধ্যমে, হুইচ মাস্ট হ্যাভ ইকুয়াল রিপ্রেজেন্টেটিভ ফ্রম দ্য এমপ্লয়ার অ্যান্ড দ্য ওয়ার্কার্স। এই যে বোর্ড অফ ট্রাস্টিটা তারা গঠন করবে, ওই বোর্ড অফ ট্রাস্টির গঠন করার ক্ষেত্রে তারা যেটা করবে যে যেই কোম্পানিতে, যে প্রাইভেট সেক্টরে এই প্রভিডেন্ট ফান্ডটা আছে, ওই প্রাইভেট সেক্টরের যারা এমপ্লয়ার, মালিক পক্ষ থেকে সাপোজ দুইজন রিপ্রেজেন্টেটিভ নিল এবং ওয়ার্কার্স যারা আছে এই ওয়ার্কার্সদের পক্ষ থেকে দুইজন রিপ্রেজেন্টেটিভ নিল। এই জন্য বলা হলো যে হুইচ মাস্ট হ্যাভ ইকুয়াল রিপ্রেজেন্টেটিভ। এমপ্লয়ারদের পক্ষ থেকে যদি 3 জন দেওয়া হয়, তাহলে ওয়ার্কার্স এর পক্ষ থেকেও 3 জন দেওয়া হবে। এখানে ওয়ার্কার্স বলতে যে সিবিএ থাকে প্রতিষ্ঠানগুলোতে, তো এই সিবিএ হচ্ছে একটা ইউনিয়ন, লেবার যারা আছে তাদের লেবার ইউনিয়ন, সেখান থেকে নেবে। যদি সেটা না থাকে তাহলে ওয়ার্কার্সরা নিজেরাই তো নরমালি ইলেক্টেড করে দেবে যে তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কে থাকবে। আর গভর্নমেন্ট শুধুমাত্র নমিনেট করে দেবে একজন ব্যক্তিকে অ্যাজ এ চেয়ারম্যান। তাহলে আমরা টোটাল ট্রাস্টি বোর্ডের স্ট্রাকচারটা একদম সহজ, যে একটা ট্রাস্টি, একটা প্রভিডেন্ট ফান্ডকে ম্যানেজ করার জন্য ট্রাস্টি বোর্ড লাগবে। আর সেই ট্রাস্টি বোর্ডের স্ট্রাকচার হবে যে সেখানে এমপ্লয়ার এবং এমপ্লয়ি, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ, তাদের কাছ থেকে সমান ইকুয়াল রিপ্রেজেন্টেটিভ থাকবে। আর যিনি এই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হবে তাকে অ্যাপয়েন্ট করবে বা নমিনেট করবে গভর্নমেন্ট। দ্যাট হলো নমিনেশন অফ দ্য ট্রাস্ট, যেটা আমরা নরমালি বলে আসছি, ঠিক এই জায়গাটাকে এখানে এক্সপ্লেন করছে। দ্য এমপ্লয়ার নমিনেটস এমপ্লয়ার রিপ্রেজেন্টেটিভ। তাহলে আমরা যে বললাম রিপ্রেজেন্টেটিভ ইকুয়াল নাম্বার থাকবে মালিক পক্ষ থেকে, তাহলে মালিক পক্ষ নমিনেট করবে। শ্রমিকদের পক্ষ থেকে যেটা আছে, ওয়ার্কার্স রিপ্রেজেন্টেটিভ আর নমিনেটেড বাই দ্য কালেকটিভ বার্গেনিং এজেন্ট, যেটা আমি বলেছি সিবিএ। যদি এটা না থাকে, কালেকটিভ বার্গেনিং এজেন্ট যদি না থাকে, তাহলে ওয়ার্কার্স ইলেক্ট দেয়ার রিপ্রেজেন্টেটিভ, যেটা আগে বলা হলো। এখন এই ট্রাস্টিটা কত দিন কন্টিনিউ করবে বা তাদের টেনিউর কত হবে, তারা কত বছর পর্যন্ত মেয়াদ পাবে? ট্রাস্টি সার্ভ ফর 2 ইয়ার্স। প্রভিডেন্ট ফান্ডের জন্য প্রাইভেট সেক্টরগুলোতে যে ট্রাস্টি গঠন করা হবে তাদের মেয়াদ থাকবে 2 বছর, বাট কন্টিনিউ আনটিল দেয়ার রিপ্লেসমেন্ট আর অ্যাপয়েন্টেড। 2 বছর পরে
কোন একটা সিচুয়েশনের কারণে দেখা গেল যে পরবর্তী ট্রাস্টি বোর্ড গঠন করা হলো না, তখন কি হবে? তখন পরবর্তী ট্রাস্টি বোর্ড গঠন করার আগ পর্যন্ত এক্সিস্টিং যে ট্রাস্টি বোর্ড আছে তারা তাদের দায়িত্ব পালন করবে। এখন এই প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউশনের ইস্যুটা আসুন। আমরা জানি কন্ট্রিবিউশন নরমালি দুই ধরনের থাকে, একটা এমপ্লয়ার করবে আর একটা এমপ্লয় করে। তো permanent workers must contribute at least 7% but not more than 8% of their basic wages to the provident fund 1 year of the service। তাহলে তার এক বছরের সার্ভিসের জন্য সে 7 থেকে 8% তার টোটাল বেসিক ওয়েজের কন্ট্রিবিউশন করতে পারবে, এবং এমপ্লয়ারও ইকুয়াল 7 থেকে 8% এর মধ্যে কন্ট্রিবিউশনটা করতে হবে, বোথ আর ইকুয়াল। ওয়ার্কার্স ডিমান্ড। এখন এই ট্রাস্টি বোর্ডটা আমি কখন কনস্টিটিউট করব? সেই ক্ষেত্রে যদি ওয়ার্কার্সরা ডিমান্ড করে, if at least 75% of the workers, আপনার যতজন 100 জন ওয়ার্কার্স আছে তার মধ্যে 75 জন ওয়ার্কার্স যদি আপনাকে লিখিত একটা রিকোয়েস্ট পাঠায়, রিকোয়েস্ট ইট ইন রাইটিং, যদি তারা একটা লিখিত রিকোয়েস্ট করে যে প্রভিডেন্ট ফান্ড এস্টাবলিশ করতে হবে, তাহলে এমপ্লয়ারকে উইথিন 6 মান্থ 6 মাসের মধ্যে অবশ্যই প্রভিডেন্ট ফান্ডটাকে এস্টাবলিশ করতে হবে। তাহলে আমরা এখান থেকে পেলাম, এটা খুব ইম্পর্টেন্ট, যে একটা প্রতিষ্ঠানে যদি 75% পার্মানেন্ট ওয়ার্কার্স তারা এমপ্লয়ারকে, মালিক পক্ষকে তারা রিটেন রিকোয়েস্ট করে যে আমাদের জন্য প্রভিডেন্ট ফান্ড এস্টাবলিশ করুন, তাহলে এই রিটেন রিকোয়েস্ট পাওয়ার, অ্যাপ্লিকেশন পাওয়ার উইথিন 6 মান্থ তাকে অবশ্যই প্রভিডেন্ট ফান্ড এস্টাবলিশ করতে হবে। এখন এই ফান্ডের টাকাটাকে ইনভেস্টমেন্ট কোথায় করব? অ্যাটলিস্ট হাফ অফ দ্য প্রভিডেন্ট ফান্ড মাস্ট বি ইনভেস্টেড। প্রভিডেন্ট ফান্ডে যে পরিমাণ টাকা থাকবে তার অ্যাটলিস্ট হাফ 50%, যদি 100 কোটি থাকে তাহলে 50 কোটিকে ইনভেস্টমেন্ট করা যাবে। সেটা আইসিবি মিউচুয়াল ফান্ড অথবা ইউনিট সার্টিফিকেট অথবা গভর্নমেন্ট সিকিউরিটিজ যেগুলো আছে সেগুলাকে পারচেজ করা যেতে পারে, সেখানে ইনভেস্টমেন্ট করা যাবে। এখন এই যে আমরা ট্রাস্টি বোর্ড গঠন করলাম, প্রভিডেন্ট ফান্ড গঠন করলাম, তো সেই ফান্ডটাকে মেইনটেনেন্সের একটা কস্ট থাকে। প্রিলিমিনারি যে এক্সপেন্সগুলো আছে সেটা কে ক্যারি করবে? সেটা কি আমাদের প্রভিডেন্ট ফান্ডের যে ডিপোজিট আছে সেখান থেকে আমরা করব, নাকি এমপ্লয়ার থেকে করব, অথবা এমপ্লয়ীদের ওয়েজেস থেকে করব? তো আমাদের ল আমাদেরকে অ্যালাউ করে যে শুধুমাত্র এমপ্লয়াররা, মালিক পক্ষ, তারা যত ধরনের কস্ট আছে আলটিমেটলি আমাদের এই প্রভিডেন্ট ফান্ডটাকে মেইনটেনেন্স পারপাসে সবগুলো কস্ট তারা বিয়ার করবে, এমপ্লয়ার বিয়ার করবে। এখন এই প্রভিডেন্ট ফান্ডকে অডিট করতে হবে কিনা? The provident fund's income and expense must be audited every year. অবশ্যই সেটাকে অডিট করতে হবে প্রতি বছর, এবং সে অডিট কস্ট যেটা আছে, অডিট ফি যেটা আছে, সেটাও মালিক পক্ষকে ক্যারি করতে হবে with the cost borne by the employer. The government may also appoint an independent auditor if needed. গভর্নমেন্ট যদি এটা ফিল করে যে সেখানে একজন ইন্ডিপেন্ডেন্ট অডিটর দেওয়া দরকার, তাহলে তারা অ্যাপয়েন্ট করতে পারেন। দেন হলো রিপোর্টিং। The audit report and a statement of the fund's financial must be submitted to the Director of Labor within 1 month of the audit. এই যে অডিট রিপোর্টটা অডিটর অডিট করে রিপোর্ট দিয়ে গেল, সেই অডিট রিপোর্টটা উইথিন 1 মান্থ, 1 মাসের মধ্যে ডিরেক্টর অফ দ্য লেবার তার কাছে সাবমিট করতে হবে অডিট রিপোর্ট এবং তাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ফান্ডে। If the provident fund is working well and the workers are satisfied, the employer can apply the government for exemption from this rules. আচ্ছা, then government established fund status, এটা কমন পাবলিক সেক্টর ডেফিনেশন। এটাও পাবলিক সেক্টর বলতে এখানে বলা হচ্ছে যে a public sector established is one not owned or managed by the government অথবা লোকাল অথরিটি। তাহলে সরকার এবং লোকাল অথরিটি ছাড়া যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো এর বাইরে লোকাল অথরিটি, যেমন পৌরসভা থাকতে পারে অথবা গভর্নমেন্ট যে প্রতিষ্ঠানগুলো আছে, ওয়াসা থাকতে পারে, এই প্রতিষ্ঠানগুলোর বাইরে যে প্রতিষ্ঠানগুলো আছে এই রুলসে সেগুলোকে পাবলিক সেক্টর বলা হচ্ছে, প্রাইভেট সেক্টর বলা হচ্ছে। সো
গভর্নমেন্ট অথরিটি এবং লোকাল গভর্নমেন্ট যে কোম্পানিগুলো আছে সেগুলো এবং লোকাল অথরিটি যেগুলো আছে তারা ব্যতীত প্রত্যেকটা এস্টাবলিশমেন্ট এই প্রভিডেন্ট ফান্ডটাকে এস্টাবলিশ করতে হবে যদি তাদের ওয়ার্কার্সরা তাদেরকে রিটেন অ্যাপ্লিকেশন দেয় আর অথবা উইলিংলিও তারা যদি মনে করে সেটা তাদের ওয়ার্কার্সের বেনিফিটের জন্য তাহলে তারা সেটা করতে পারে।